স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর ইউনিট 7 অর্থাৎ পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ, যাকে ইংরেজিতে বলা হয় কি ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। তো তোমাদের এর আন্ডারে একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। এখানে দেখো, প্রথমে এই ওয়ার্ডগুলোর মানে কি সেটা আগে বলি। দেখো, এখানে বলা হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার এর মানে কি, যার মধ্যে দুই রকমের ধর্ম বর্তমান। ডুয়াল নেচার বা দুই রকমের নেচার যার মধ্যে বর্তমান। যদি মানুষের ক্ষেত্রে যদি ধরো বলি, দেখবে তোমাদের কেউ কেউ যখন এমন কিছু মানুষ আছে বাড়িতে হয়তো ইনভাইট করতে এসেছে, ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে, তো এমন ভাবে ইনভাইট করবে দেখে শুনে মনে হবে যে হয়তো ইনভাইট করছে, কিন্তু আবার দেখবে কিছুক্ষণ পরে এমন একটা কথা বললো, মনে হবে যেন আদৌ কি ইনভাইট করছে, সে কি আদৌ যেতে বলছে, এরকম দেখবে একটা কাজ করে যে কি চাইছে অ্যাকচুয়ালি। তাহলে তার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, দুই রকমের একটা সত্তা বর্তমান, দুই রকমের নেচার তার মধ্যে আছে। তাহলে সেই রকমই পদার্থের ক্ষেত্রে তো আর এরকম নেচার থাকবে না। পদার্থের ক্ষেত্রে দ্বৈত সত্তা বলতে কি হয়, পদার্থের কণা ধর্ম আছে, সঙ্গে তরঙ্গ ধর্ম বর্তমান। আবার যদি অপটিক্সের কথা বলি বা আলো বা লাইটের কথা বলি, দেখো তোমরা ব্যতিচার বলো, সমবর্তন, অপবর্তন, সব ক্ষেত্রে দেখে এসেছো কি যে আলোর হচ্ছে শুধুমাত্র তরঙ্গ ধর্ম বর্তমান, কিন্তু আলোরও তরঙ্গ ধর্মের সাথে সাথে কণা ধর্ম আছে। ওকে, এটাই তাহলে হচ্ছে কি পদার্থের ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে কণা ধর্ম, তরঙ্গ ধর্ম বর্তমান। তাহলে পদার্থের ওটা হচ্ছে দ্বৈত সত্তা, আবার আলোর ক্ষেত্রেও দ্বৈত সত্তা আছে। ওকে, তাহলে এর আন্ডারে তোমাদের যে চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। তাহলে চলো এটা শুরু করি, তাহলে লেটস লার্ন ইট। তাহলে প্রথমে যেটা বলি, দেখো কোয়ান্টাম, কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি, বা পরে গিয়ে তোমরা দেখবে কোয়ান্টাম মেকানিক্স, সেটা কি, মানে কোয়ান্টাম যে পদার্থবিদ্যা সেটা অ্যাকচুয়ালি কি। মডার্ন ফিজিক্সের মূল ভিত্তি, মডার্ন ফিজিক্সের মূল ভিত্তিই হচ্ছে কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্স। ওকে, এই যে আমার যে এখন যে তুমি ভিডিওটি দেখছো, ফোনে দেখছো বা ল্যাপটপে দেখছো, কিংবা টিভি, বা তুমি মেডিকেলের ক্ষেত্রে যদি বলো তাহলে যে এমআরআই যে মেশিনগুলো আছে সেটা, বা জিপিএস, কিংবা ট্রানজিস্টার, যাই বলো না কেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই কাজ করে হচ্ছে এই কোয়ান্টাম ফিজিক্স। এই কোয়ান্টাম ফিজিক্স ছাড়া আমাদের যে বর্তমান যে টেকনোলজি সেটা কল্পনা করাই আমাদের অসম্ভব। তাহলে এই যে কোয়ান্টাম যে পদার্থবিদ্যা সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে আলোচনা করা হয় কোয়ান্টাম পদার্থবিদ্যাতে, আলোচনা করা হয় সেটা মাইক্রোস্কোপিক সেন্স, মানে মাইক্রোস্কোপিক জগতের যে আলোচনা, অ্যাটমিক বা সাব অ্যাটমিক লেভেলের যে আলোচনা। অ্যাটমিক সাব অ্যাটমিক লেভেলের আলোচনা মানে কি, পদার্থের মধ্যে যে অণু, পরমাণু, মানে আণুবীক্ষণিক যেসব ব্যাপার স্যাপারগুলো আছে সেইগুলি মেনলি আলোচনা হয় এই কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম যে পদার্থবিদ্যায়, সেটি মেনলি আলোচনা করা হয়। তো আমরা যে এত দিন পর্যন্ত পড়ে এসেছি ক্লাসিক্যাল মেকানিক্স, সেটাতে আলোচনা হয় ম্যাক্রোস্কোপিক বা বড় বড় যে সমস্ত জিনিসপত্র আছে যেগুলি তুমি চোখে দেখতে পাচ্ছ, সেই সব ব্যাপারে যে পড়াশোনাগুলি করছো সেটি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সে, সেগুলো আলোচনা করা হয়। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের কথা যখনই বলবো, কোয়ান্টাম ফিজিক্সে আলোচনা হয় যে মাইক্রোস্কোপিক জগৎ, আণুবীক্ষণিক জগৎ, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না, এই অণু, পরমাণু, এগুলো চোখে চোখে দেখতে পাচ্ছ না। তাহলে সেই যে জগতের যে আলোচনা, সেইটি সেই সব আলোচনাগুলি করা হয় এই কোয়ান্টাম ফিজিক্সে। দেখো, আমি কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে দুটো কথা দেখো ইউজ করছি, একবার বলছি, কখনো বলছি কোয়ান্টাম থিওরি, বা যেটা বললাম ফিজিক্স, তোমরা ফিউচারে গিয়ে বা এমএসসি তে বা মেনলি তোমাদের শুরু হয় হচ্ছে থার্ড ইয়ারে গিয়ে আলোচনা, এই কোয়ান্টাম যে মেকানিক্স সে আলোচনা শুরু হয়। তাহলে দুটো কথা বলছি, একটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, দেখো একটা কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম থিওরি, সেখানে গিয়ে সেখানে আলোচনা হয় মেনলি থিওরিটিক্যাল যে পার্টটা আছে। কোয়ান্টাম থিওরিতে তোমাদের যেটা আছে চ্যাপ্টার,
কোয়ান্টাম থিওরি, সেখানে থিওরিটিক্যাল পার্টটা এখানে আলোচনা করা হয়। আর কোয়ান্টাম মেকানিক্স যেটা তোমরা ফিউচারে গিয়ে পড়বে ফিজিক্সে, সেখানে হচ্ছে মেনলি যে ম্যাথমেটিক্যাল যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে, একটু হায়ার লেভেলে গিয়ে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে তোমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়বে, যেখানে তোমরা শর্ডিঞ্জার যে ইকুয়েশন ওইসবগুলো গিয়ে পড়বে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি কোয়ান্টাম থিওরি, যেখানে থিওরিটিক্যাল আলোচনা করা হয়। তো এই যে কোয়ান্টাম থিওরি, সেটার হচ্ছে মূল প্রবক্তা যেটা, তিনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, এনার নাম তোমরা শুনেছো, যে তার যে বিখ্যাত ইকুয়েশন E=h/nu, সেটা হচ্ছে তোমরা অলরেডি শুনেছো, এইচ যেটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে সেই হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি এই কোয়ান্টাম যে থিওরি, তিনি এটা প্রথম কোয়ান্টাম থিওরির যে আবিষ্কর্তা যদি বলা হয়, তাহলে তিনি হচ্ছেন এই ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি 1900 খ্রিস্টাব্দে তিনি এই কোয়ান্টাম থিওরি যে প্রবর্তন করেছিলেন, এই যে আবিষ্কার যেটা করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। আর এর জন্য কিন্তু তিনি নোবেলও পেয়েছেন মোটামুটি 1911 মনে হয়, 1911 আশেপাশে তিনি এই কোয়ান্টাম যে থিওরি এটার আবিষ্কারের জন্য তিনি নোবেল পেয়েছেন। ওকে, তো হঠাৎ করে এই যে বলছি ক্লাসিক্যাল মেকানিক্স যেটা আলোচনা করে ম্যাক্রোস্কোপিক সেন্সে আলোচনা করে, তো হঠাৎ করে আমাদের কোয়ান্টাম মেকানিক্স, এই কোয়ান্টাম যে ফিজিক্স তার দরকার কেন পড়লো, হঠাৎ করে কোয়ান্টাম ফিজিক্সের দরকার কেন পড়লো? তো আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে এমন কিছু কিছু ঘটনা সেটা ব্যাখ্যা করা যাচ্ছিল না। যেরকম কি তোমরা ক্লাস 11-এ পড়েছিল যে কি ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তুর বিকিরণ। আজকের ক্লাসে কিন্তু আমি মেনলি এই যে গল্পই করব। ওকে, মানে এই যে কিভাবে আসলো কোয়ান্টাম ফিজিক্স, কেন আসলো, সেসব ব্যাপারে আজকে একটু গল্প সল্প করব আজকের ক্লাসটাতে। তো এই যে কৃষ্ণ বস্তুর বিকিরণ তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, সেইটার ব্যাখ্যা করতে গিয়েই এই ম্যাক্স প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম থিওরির প্রবর্তন করেন। তো সেটা কিভাবে হয়েছিল, মানে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কিছু অ্যাবসার্ডিটি, মানে কিছু জিনিস পেয়েছিলাম যেটা হচ্ছে যেটা আমরা প্র্যাকটিক্যালি যেটা আসছিল তার সাথে মিল ছিল না। তো সেটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই কৃষ্ণ বস্তুর যে বিকিরণ, এটা ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম থিওরি যেটা সেটার প্রবর্তন করেন। তো সেটাতে সমস্যা কি হচ্ছিল, দেখো কৃষ্ণ বস্তুর বিকিরণ সেটা তোমরা জানো যে কি হয়। দেখো আমি যদি যে কোনো বডির কথাই বলি, যে কোনো আমি যদি কোনো সজীব বস্তু বলো বা নির্জীব যে কোনো বস্তু বলো, যে কোনো বস্তু বলো বা এই আমি তুমি যেই হোক, সবার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই কিন্তু কি করি, এনার্জি সেটা আমরা অ্যাবজর্ব করি। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, মানে ব্ল্যাক বডি ছাড়া যে কোনো বস্তুর কথা যদি বলি, আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যে এনার্জিটা অ্যাবজর্ব করছি তার কিছু অংশ কি হয়, রিফ্লেক্ট হয়, কিছু অংশ হয় কি রেডিয়েট হয়, মানে কিছু অংশ রিফ্লেক্ট হচ্ছে, কিছু অংশ এমিশন হচ্ছে বা বিকিরণ ঘটছে। তাহলে আমি কি বলছি, আমাদের বডি যেসব বলছি, আমাদের বডির কথা, আমি তুমি বা যে কোনো বস্তু যাই বলো না কেন, কিছু অংশ অ্যাবজর্ব হচ্ছে, মানে কিছু শোষণ হচ্ছে, যে অংশটা যে শোষণ হচ্ছে সেখান থেকে কিছু অংশ আমাদের ক্ষেত্রে কি হয়, প্রতিফলন হয় বা কি বলছে রিফ্লেক্ট হয়, আর কিছু অংশ কি হয়, বিকিরণ হয় বা ইমিশন হয় বা রেডিয়েশন হয় বা ইমিশন হয়। ওকে, কিন্তু আমরা কি জানি, এই যে ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কি হয়, যে কোনো ওয়েভলেন্থের এনার্জি যদি ওই বস্তুটার উপর পড়ে, সে কি করে, সম্পূর্ণটাই শোষণ করে নেয়। সে হচ্ছে পারফেক্ট, কৃষ্ণ বস্তু হচ্ছে কি পারফেক্ট অ্যাবজর্বার। ওকে, কৃষ্ণ বস্তু হচ্ছে পারফেক্ট অ্যাবজর্বার, মানে জিরো, ওই বডিটার টেম্পারেচার যদি 0 কেলভিনের উপরে থাকে, তাহলে 0 কেলভিনের উপরে যে কোনো বডি কিন্তু অ্যাবজর্ব করতে পারে এনার্জি।
ওকে, আর এই কৃষ্ণ বস্তু হচ্ছে কি পারফেক্ট অ্যাবজর্বার। এবার এটা হচ্ছে পারফেক্ট অ্যাবজর্বার, সঙ্গে এটা হচ্ছে কি অ্যাবজর্ব করছে মানে হবে কি রেডিয়েটও করবে। তো কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কিন্তু রিফ্লেকশন যেটা সেটা হয় না, সম্পূর্ণটাই কি হয় বিকিরণ হচ্ছে বা রেডিয়েশন হচ্ছে। তাহলে কৃষ্ণ বস্তু পারফেক্ট অ্যাবজর্বার, আবার হচ্ছে কি পারফেক্ট এটা হচ্ছে কি রেডিয়েটর বা ইমিটার। ওকে, তাহলে কৃষ্ণ বস্তুর এটা তোমরা পড়ে এসেছিলে, এটা হচ্ছে পারফেক্ট অ্যাবজর্বার প্লাস পারফেক্ট ইমিটার। এবার এটাও জানো যে ইমিটার ইমিট কখন করে, মানে এই যে ইমিশন হচ্ছে, এই যে বিকিরণ হচ্ছে তার কারণ কি? আসলে কি হয়, এই যে ব্ল্যাক বডিটা ধরো আছে, এই ব্ল্যাক বডিটা যে পরিমাণ এনার্জি শোষণ করছে, তাহলে এবার এনার্জি এর মধ্যে শোষণ হচ্ছে, এর মধ্যে কি আছে অণু পরমাণু সব আছে। এবার এই এনার্জিটা শোষণ করার জন্য অণু পরমাণু গুলো কি হয় লাফালাফি শুরু করে, ভাইব্রেশন তৈরি হয় তাদের মধ্যে। এবার এই ভাইব্রেশনের জন্য এবার সেটা কনভার্ট হয় কিসে, সেটা এবার কাইনেটিক এনার্জি, কি যে ভাইব্রেশন হচ্ছে মানে কি একটা কাইনেটিক এনার্জি থাকছে, একটা তাদের গতি শক্তি থাকছে, এই গতি শক্তিটাই কনভার্ট হয় হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে কনভার্ট হয়। তাহলে আমি কি বলছি যে এই যে ইমিশন হচ্ছে কেন, তার কারণ কি, এই যে অ্যাবসর্ব করছে এনার্জি, যে কোনো আমি কি বলছি যে কোনো ওয়েভলেন্থের এনার্জি যে কৃষ্ণ বস্তু সেটা কি করতে পারে শোষণ করতে পারে। এবার যে অ্যাবসর্ব করছে তার জন্য কি হয়, যে অণু পরমাণু সেগুলো কি হয়, অণু পরমাণু সেগুলি কি হয় ভাইব্রেট করতে থাকে, ভাইব্রেশন তৈরি হয় তাদের মধ্যে। ভাইব্রেশন করছে মানে কি তাদের একটা কি থাকছে গতি শক্তি থাকছে, তার জন্য কি হচ্ছে তাদের একটা গতি শক্তি থাকছে। এই যে গতি শক্তি, এই গতি শক্তিটাই কনভার্ট হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে এটা হচ্ছে কনভার্ট হচ্ছে। ওকে, তাহলে দেখো যার জন্য এই ইমিশনটা হচ্ছে। ওকে, আমাদের বডি আমাদের আমি কি বললাম 0 কেলভিনের উপরে যে সমস্ত বডি কিন্তু অ্যাবজর্ব করে, আর আমাদের বডি যেটা রিফ্লেক্ট করে কিছুটা কিছুটা রেডিয়েট করে। তো আমাদের বডির টেম্পারেচার কত 37°C, মানে হচ্ছে 310 কেলভিন, তাই তো? তাহলে আমাদের বডির ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস ঘটছে, আমাদের বডিও কিন্তু এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটা কিন্তু রেডিয়েট করছে, আমাদের বডি থেকে ইমিট করছে, কিন্তু মেনলি আমাদের বডি থেকে যেটা ইমিট হয় সেটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন, যেটা তোমরা সেটা পড়েছো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে চ্যাপ্টারে, সেখানে পড়েছো ইনফ্রারেড যে রেডিয়েশন মেনলি আমাদের বডি থেকে সেটা হয়। সেই জন্য কি হয় অন্ধকারে আমাদের দেখা যায় না, কেন কি আমাদের বডি থেকে ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে। এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে তোমরা পড়েছিলে, এই মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ বা ভিজিবল রেঞ্জের যে ভিজিবল মানে হচ্ছে কি ভিজিবল যে ওয়েভ গুলো আছে বা ইনফ্রারেড যে রেডিয়েশন সেগুলো তোমরা পড়েছিলে। তা আমাদের বডি থেকে এই যে 310 কেলভিন যে টেম্পারেচার বলছি তাতে এই ইনফ্রারেড রেডিয়েশন হয়। তাহলে সেই জন্য অন্ধকার আমাদের দেখা যায় না, কারণ কি আমাদের চোখ যেটা সেটা হচ্ছে ভিজিবল রেঞ্জের যে লাইট গুলো সেটাতেই শুধুমাত্র দেখতে সক্ষম, আমাদের বডি থেকে যেহেতু ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে সেজন্য দেখা যায় না। এবার যদি অন্ধকারের মধ্যে যদি তুমি এই ইনফ্রারেড রেডিয়েশন ইনফ্রারেড যে আলো তা তুমি যদি ফেলো কারোর উপরে বা আমাদের বডির উপরে যদি ফেলো তাহলে কিন্তু দেখতে পাবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে গল্প। আর তাহলে কি বলছি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হয়, তাহলে এই বডি আমাদের যে বডির ক্ষেত্রে এই ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে। কিন্তু তোমরা দেখবে যে ইয়েতে যেখানে ওইসব লোহা টোহা পেটে কি বলে ওগুলোকে কামারশালা বলা হয়, তাই তো? তো ওখানে দেখবে যে তোমরা বা যখন লাভা গলে, তোমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে এই যে লাভা যে দেখবে গলে আসছে লাল লাল রঙের কালার হয়, বা কামারশালাতে যদি কখনো যাও দেখে থাকবে যে হিট করছে, যখন ওই লোহাটাকে নিয়ে যখন হিট করছে, হিট করলে দেখবে ওই লোহাটার প্রচন্ড যখন টেম্পারেচার যখন প্রচন্ড হাই হচ্ছে তখন দেখবে যে এটা টেম্পারেচার যখন হাই হচ্ছে তখন দেখবে প্রথমে দেখবে লাল রং হচ্ছে লোহাটা,
তারপরে দেখবে লাল রংটা চেঞ্জ হয়ে দেখবে অরেঞ্জ কালার দেখতে পাবে। তারপরে গিয়ে দেখতে পাবে যে সেটা আস্তে আস্তে ব্লু রং হচ্ছে। যত তুমি দেখবে উষ্ণতা বাড়াচ্ছে, এটাকে যত বেশি গরম করছে লোহাটাকে, তত বেশি দেখবে যে ওটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখবে প্রথমে রেড, তারপরে দেখবে অরেঞ্জ, তারপরে দেখবে ব্লু, সে এরকম হচ্ছে। শেষে গিয়ে ওটা আলটিমেটলি সাদা কালার হয়ে যায় যখন প্রচন্ড হিট করা হয়। তো সেইটাই কেন হচ্ছে কি, ওরা কি করছে, ওটা হচ্ছে এই যে এনার্জি নিচ্ছে, তার জন্য ওর মধ্যে যে মলিকুল, লোহাটার মধ্যে যে মলিকুল গুলো আছে তারা গতিশক্তি লাভ করছে। গতিশক্তি লাভ করার জন্য এবার হচ্ছে কি, যে গতিশক্তি কনভার্ট হয়ে যাচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গে। তাহলে দেখো সেই জন্য আমার কালারটা চেঞ্জ হচ্ছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গে ভিজিবল রেঞ্জের যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, কোনো বস্তুকে যদি গরম করা হয় তাহলে সেটা কি হচ্ছে, এনার্জি তার বাড়ছে, তাই তো? এনার্জি বাড়ছে মানে হচ্ছে বস্তুটার যে মলিকুল গুলি আছে, বা যদি বলো যে রেডিয়েশনটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক আস্তে আস্তে বাড়ছে। কম্পাঙ্ক বাড়ছে মানে আমি কি বলছি, এনার্জি যেটা সেটা বাড়ছে। এই যখন হিট করছি এনার্জি বাড়ছে। এনার্জি বাড়ছে মানে আমি কি বলতে পারি, ফ্রিকোয়েন্সি, রেডিয়েশন যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, যেটা বাংলায় বলা হয় কি কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বাড়ছে, এনার্জি শক্তি যত বাড়ছে দেখবে ফ্রিকোয়েন্সি বাড়ছে। এবার দেখো ফ্রিকোয়েন্সির সাথে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কর সাথে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থের কি সম্পর্ক, এফ প্রপোর্শনাল টু কি হয়, ল্যামডার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি বলতো, কম্পাঙ্ক যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কমবে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে আমি কি বলতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য কমছে, তাই তো? তাহলে আমি কোনো বস্তুকে হিট করছি, হিট, এই যে লোহাটাকে আমি বলছি, লোহাটাকে আমি হিট করছি, হিট করছি মানে কি ওর এনার্জি বাড়ছে, মানে কি এর যে রেডিয়েশনটা, এর যে বেরোচ্ছে যে রেডিয়েশনটা হচ্ছে, তার কি হচ্ছে ফ্রিকোয়েন্সিও বাড়ছে। ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে কি এর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা কমছে। দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটা কমার জন্য কিন্তু আমি কালারের যে চেঞ্জটা দেখতে পাচ্ছিলাম। কারণ কি, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার হয়, লালের, লাল রঙের। তাহলে প্রথমে আমি লাল রং দেখতে পাচ্ছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে কমছে। তাহলে লালের পর আমি দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কমলো, অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জের পর ব্লু হচ্ছে, এভাবে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা কমছে। ওকে, তাহলে সেই জন্য আমি কিন্তু কালার চেঞ্জটা দেখতে পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে ফ্রিকোয়েন্সি বাড়ছে। তাহলে আমি বলতে পারি যে দেখো ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে হচ্ছে কি এনার্জি বাড়ছে, তাই না? ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে এনার্জি বাড়ছে। তো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে যখন হচ্ছিল কি, এই যে কৃষ্ণ বস্তু বিকিরণের ক্ষেত্রে যখন ক্লাসিক্যাল মেকানিক্সের দিক থেকে যখন ব্যাখ্যা দেওয়া হচ্ছিল, তখন কি হচ্ছে কৃষ্ণ বস্তু যেটা হচ্ছে সেটাকে যখন এনার্জি যখন বাড়ছে মানে ফ্রিকোয়েন্সি যখন বাড়ছে, সেক্ষেত্রে যে গ্রাফটা পাওয়া যাচ্ছিল সেই গ্রাফটা হচ্ছিল কি অ্যাবসার্ড একটা গ্রাফ চলে আসছিল। মানে যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের দিক থেকে, যেটা হচ্ছে রেলে জিন্স, তোমরা নাম শুনেছো সায়েন্টিস্টের, রেলে জিন্স যেটা যেনারা বলেছিলেন ক্লাসিক্যাল মেকানিক্সের দিক দিয়ে যখন এটা ব্যাখ্যা করছিলেন, তখন দেখতে পাচ্ছিলেন অ্যাবসার্ডিটি পাওয়া যাচ্ছিল ক্লাসিক্যাল মেকানিক্সে যখন ওটা ব্যাখ্যা হচ্ছিল। মানে কি হচ্ছিল, দেখা যাচ্ছিল ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে আমি এনার্জি, আমি হিট করছি কৃষ্ণ বস্তু, সেটাকে আমি হিট করছি মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জিও বাড়ছে। কিন্তু যে অ্যাবসার্ডিটিটা দেখা যাচ্ছিল যে এনার্জি ফ্রিকোয়েন্সি বাড়তে এনার্জি হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে, ব্ল্যাক বডির ক্ষেত্রে এনার্জি মানে ইনফাইনাইট একদম বেড়ে যাচ্ছে, আনলিমিটেড এনার্জি বাড়ছে। তো তার ক্ষেত্রে গ্রাফটা তিনি তারা দেখেছিলেন, দেখো এটা ফ্রিকোয়েন্সি, তাই তো? ফ্রিকোয়েন্সি জায়গায় আমি তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও আমি এটাকে লিখতে পারি, এই যে তরঙ্গ দৈর্ঘ্য,
এদিকে তরঙ্গ দৈর্ঘ্য আর এদিকে হচ্ছে ইন্টেন্সিটি, মানে যেটা হচ্ছে কি তীব্রতা। তার যে গ্রাফটা তারা পেয়েছিলেন, তীব্রতা বা ইন্টেন্সিটি যেটাকে বলা হচ্ছে, যখন ক্লাসিক্যাল মেকানিক্সের যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, এটাকে একটু বড় করে করি, ঠিক আছে? গ্রাফটা ইম্পর্টেন্ট একটা গ্রাফ, সেটাকে একটু বড় করেই করি। তো এই রাইলে জিন্স যখন এটা ব্যাখ্যা দিয়েছিলেন, তখন তারা গ্রাফটা যেটা পেয়েছিলেন, এটা ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এদিকে বললাম কি ইন্টেন্সিটি, ওকে, তীব্রতা, বা তুমি ওই যে শক্তি সেটাও বলতে পারো, ওকে। এই গ্রাফটা যখন পেয়েছিলেন, যে দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যত কমছে, তরঙ্গ দৈর্ঘ্য কমছে মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বাড়ছে, ওকে। আমি তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে আমি গ্রাফটাকে আঁকছি, মানে ফ্রিকোয়েন্সি বাড়ছে যে ক্ষেত্রে। তারা যেটা পেয়েছিলেন যে তরঙ্গ দৈর্ঘ্য কমে কমে যখন আলট্রাভায়োলেট রেঞ্জে যখন আসছিল, তখন হচ্ছে কি এই যে এনার্জিটা হয়ে যাচ্ছিল এইভাবে গিয়ে দেওয়া আছে, একদম আনলিমিটেড এনার্জি হয়ে যাচ্ছে তরঙ্গ। এই আলট্রাভায়োলেট যে যখন রেঞ্জ এসে পৌঁছাচ্ছে, আলট্রাভায়োলেট এই রেঞ্জে এসে যখন পৌঁছাচ্ছে, তখন দেখছে যে তরঙ্গ দৈর্ঘ্য যখন এখানে পৌঁছাচ্ছে, তখন দেখছি এনার্জি চলে যাচ্ছে আনলিমিটেড, ইনফাইনাইট হয়ে যাচ্ছে এনার্জি, যেটা হচ্ছে কি অ্যাবসার্ড। তারা এটা কারা করেছিলেন বললাম, রাইলে আর জিন্স, ওকে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ কি আমাদের যে সূর্য, সেটাও কিন্তু একদম এক্স্যাক্ট ব্ল্যাক বডি নয়, ওকে। তো ওটা হচ্ছে ব্ল্যাক বডির মতো তার নেচার আছে, ব্ল্যাক বডির মতো ওটা, কিন্তু পারফেক্ট যে আদর্শ যে ব্ল্যাক বডি তার কিন্তু অস্তিত্ব নেই, ওকে। তো সূর্যের কথাই যদি বলি, তাহলে সূর্য তো প্রচন্ড গরম, তাহলে সূর্যের ক্ষেত্রে প্রচন্ড এনার্জি, ফ্রিকোয়েন্সি বেশি, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে এনার্জি প্রচন্ড বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে এনার্জিটা আনলিমিটেড হয়ে যাচ্ছে, আর সেখানে আলট্রাভায়োলেট রেঞ্জে গিয়ে সেই এনার্জিটা আনলিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের সব সবটাই, মানে আমাদের পৃথিবী বলো বা জগৎ বলো, যাই হোক, আমাদের আলট্রাভায়োলেট ইউভি রেটে ভরে যাওয়ার কথা, তাই তো? তাহলে সেটা হয় না, তাহলে কিছু একটা ফল্ট আছে এটার মধ্যে। ক্লাসিক্যাল মেকানিক্সে যখন ব্যাখ্যা দিচ্ছে, এটার মধ্যে কিছু একটা ফল্ট আছে। এই যে এই জিনিসটা যেটা বলছি, আলট্রাভায়োলেট রেঞ্জে আনলিমিটেড এনার্জি পাচ্ছি, সেটা তোমরা পরে গিয়ে পড়বে, সেটাকে বলা হয় আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফ, ওকে, ক্যাটাস্ট্রোফ বা রাইলে জিন্স ক্যাটাস্ট্রোফও বলা হয়। তো এই জিনিসটা তাহলে অ্যাবসার্ড হয়ে যাচ্ছে। তো এইটার ব্যাখ্যা দিতে গিয়েই, এই ব্ল্যাক বডির এইটার ব্যাখ্যা দিতে গিয়েই যে ম্যাক্স প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম থিওরির প্রবর্তন করেন, ওকে। তাহলে কি বললাম, ম্যাক্স প্ল্যাঙ্ক এইটার ব্যাখ্যা দিতে গিয়ে কোয়ান্টাম থিওরির করে। তাহলে এই গ্রাফটা যেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি যেটা পাওয়া গেছে, সেই গ্রাফটা হয়, এটাকে এখানে আছে, ওকে, ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে কি বললাম ইন্টেন্সিটি। এই গ্রাফটা তারা দেখেছিলেন এই যাচ্ছে দিক গিয়ে, এই গিয়ে কমে যায়, ওকে। এই পিকটা একটা সময় পরে গিয়ে কমে যাচ্ছে, এইরকম একটা গ্রাফ কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া গেছিল। তো এই যে অ্যাবসার্ডিটিটা দেখতে পাচ্ছে, দুটো কেস, একটা রাইলে জিন্সের আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি, তাহলে এইটার ব্যাখ্যা দিতে গিয়েই ম্যাক্স প্ল্যাঙ্ক নিয়ে আসলেন কোয়ান্টাম থিওরি। তিনি বলছেন যে এই যে এনার্জি যেটা বিকিরণ হচ্ছে, এনার্জি যেটা অ্যাবজর্ব হচ্ছে বা বিকিরণ হচ্ছে, সেইটা হচ্ছে সবটাই হয় কি, সেটা হচ্ছে কি কোয়ান্টা, একটা এনার্জির প্যাকেট হিসাবে এনার্জি বিকিরণ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, মানে হচ্ছে কি তিনি বলছেন ডিসক্রিট ওয়েতে এনার্জির বিকিরণ বা শোষণ হচ্ছে, মানে হচ্ছে প্যাকেট হিসাবে তিনি বলেন যে
এক একটা প্যাকেটের মতো ডিসক্রিট ওয়েতে এই এনার্জির বিকিরণ হচ্ছে, তিনি এইটা বলেন। দিয়ে তিনি বলেন যে ওই যে এনার্জি যেটা এক একটা প্যাকেটের যে এনার্জি সেটাই হচ্ছে E=h nu। তিনি এই সূত্রটা আবিষ্কার করেন, E=h nu। এই যে প্যাকেট হিসাবে তিনি বলেন যে এনার্জির বিকিরণ হচ্ছে। এই যে এক একটা প্যাকেট, এটাকে তিনি নাম দেন কোয়ান্টাম। ওকে, এই প্যাকেটকেই বলা হয় এনার্জি প্যাকেট। এই যে এনার্জির প্যাকেট, সেটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম। তো এই জিনিসটাকে আরো ভালোভাবে দেখা যাবে আমাদের যে ভারতীয় অর্থনীতির কথা যদি বলি, অর্থনীতিতে আমাদের কোয়ান্টা হচ্ছে কি, আমাদের কোয়ান্টা হচ্ছে 1 টাকা। বর্তমানে 1 টাকারই ভ্যালু আছে, মানে মিনিমাম যে ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 1 টাকা। আগে ছিল 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, এসব ছিল। কিন্তু আমাদের এখন ভারতীয় অর্থনীতিতে এখন কোয়ান্টা হচ্ছে 1 টাকা, তার ভ্যালু আছে। ওকে, তাহলে কোয়ান্টাটা যদি আমি ভারতীয় অর্থনীতির যে সেটা হিসাবে যদি ব্যাখ্যা করি, দেখো এখন হচ্ছে কোয়ান্টা হচ্ছে কি 1 টাকা। কারণ কি, এটা হচ্ছে কোয়ান্টা, কারণ কি, দেখো আমি যদি তোমাকে বলি 6 টাকা আমাকে দিতে, তাহলে 6 টাকা মানে কি, তার মধ্যে যে মিনিমাম যে টাকাটা দিয়ে তৈরি হয়েছে 6 টাকা, সেটা হচ্ছে 1 টাকা। 6টা 1 টাকা মিলে তৈরি হচ্ছে 6 টাকা। ওকে, আমি যদি আবার 100 টাকা বলি, তাহলে ওই 100 টাকাটা মিনিমাম ওর মধ্যে যে টাকাটা আছে সেটা হচ্ছে 1 টাকা। 100টা 1 টাকা মিলে তুমি আমাকে 100 টাকার একটা নোট ধরিয়ে দিতে পারবে, কিন্তু তার মধ্যে 100 টাকাটার মধ্যে কি আছে, মিনিমাম যেটা দিয়ে তৈরি, যে টাকাটা দিয়ে তৈরি সেটা হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে এই যে 1 টাকা, এটাকেই বলা হচ্ছে কি কোয়ান্টা। সেই রকমই তিনি এই যে বলছেন যে এনার্জি যে প্যাকেট, এনার্জিটার কন্টিনিউয়াস আসছে না বা কন্টিনিউয়াস রেডিয়েশন হচ্ছে না, বিকিরণ হচ্ছে না, এনার্জিটা প্যাকেট হিসাবে আসছে, ডিসক্রিট ওয়েতে আসছে। ওকে, সেই প্যাকেটের একটা এনার্জি যে হচ্ছে কত, E=h nu। এটি তিনি প্রথম প্রবর্তন করেন। তো এরপরে আরো প্রচুর সায়েন্টিস্ট এসেছেন, কিন্তু এরপরে যে কোয়ান্টাম ফিজিক্সের যে দ্বার মানে খুলে দেন, সেটা হচ্ছেন কি বিজ্ঞানী আইনস্টাইন। তো এর মধ্যে আরো অনেক সায়েন্টিস্ট এসেছিলেন, কিন্তু তারা নোবেল পাননি। কিন্তু আইনস্টাইন গিয়ে নোবেল পেয়েছিলেন তার কিসের জন্য, তার এই যে আলোক তড়িৎ যে ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট, তার জন্য তিনি এর পরে গিয়ে কোয়ান্টাম ফিজিক্সের জন্য তিনি নোবেল পেয়েছিলেন। নোবেল, কিন্তু তার মাঝে দেখবে বিজ্ঞানী লিওনার্ড আছেন, আরো সব সায়েন্টিস্ট, তারাও কিন্তু প্রচুর ভালো ভালো আবিষ্কার করে গেছেন, কিন্তু তারা মানে তাদের পথ ধরে কিন্তু আইনস্টাইন এগিয়েছেন, গিয়ে তারপর নোবেল পেয়েছেন। কিন্তু এনারা নোবেল পাননি কেন? আসলে নোবেল দেওয়া হয় কাদের, যে আবিষ্কারটা মানব কল্যাণে কাজে লাগে সেই সমস্ত সায়েন্টিস্টদের গিয়ে নোবেল দেওয়া হয়। ওকে, তো এরপরে যে কোয়ান্টাম ফিজিক্সের যে দ্বার আরো বেশি খুলে দিলেন হচ্ছে আইনস্টাইন। তো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া যেটাকে বলা হয়, এটার জন্য তিনি ওই 1921 খ্রিস্টাব্দে, 21-22 এরকম মাঝামাঝি, তো এই ফটো ইলেকট্রিক এফেক্ট এটা আবিষ্কার করার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। ওকে, তো সেখানে তিনি কি বলেছিলেন, এই যে ইনি যে বলছিলেন যে এনার্জি, ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলছিলেন এনার্জি যেটা, সেটা প্যাকেট হিসাবে আসে। দেখো এর আগে আমি কি বললাম, যে সমবর্তন, অপবর্তন, ব্যতিচারে দেখে এসছো তোমরা হচ্ছে কি আলো শুধুমাত্র ওয়েভ নেচার আছে। তো এই ফটো ইলেকট্রিক এফেক্টে তিনি দেখেছিলেন কি, যে কোনো যদি মেটাল সারফেসের উপরে আলো এসে পড়ছে, সেখান থেকে দেখছেন যে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। এই যে আলো পড়ছে, এই যে আলোটাকে তিনি বলেছিলেন, এই যে আলোটা এসে পড়ছে, আলোকে তিনি বললেন যে এটা হচ্ছে ফোটন কণার স্রোত, ফোটন কণার স্রোত। তাহলে তিনি প্রথম বললেন যে
তিনি বললেন যে আলোর তরঙ্গ ধর্ম আছে, সাথে সাথে কণা ধর্মও আছে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি যে কোয়ান্টাম মেকানিক্সের যে কিভাবে কেন কি দরকার পড়লো, কিভাবে আসলো, মোটামুটি একটা এই গল্প মতে আজকে তোমাদের সাথে করলাম। যেমন তোমাদের বলেছিলাম আজ শুধু গল্প করবো, সেরকম কিন্তু পড়াশোনা কিন্তু আজকে করিনি। ওকে, তো এই এর পরের ক্লাসগুলিতে এই যে লেনার্ডের যে এক্সপেরিমেন্ট আছে পরের ক্লাসে পড়বো। তারপরে গিয়ে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট সেসব ব্যাপারে ডিটেলসে এরপরে গিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এই গেল হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব কিভাবে আসলো, কত সালে আসলো, এইসবগুলো একটু একটু আজকে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসটাকে এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।